গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা তো দূরের কথা 10টা খেলেও মন ভরবে না। এতটাই টেস্টি হয় খেতে, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এরকম যদি হেলদি একটা রেসিপি পাওয়া যায়, তাও আবার চটজলদি তৈরি হয়ে যায়, তাহলে তো কোনো কথাই থাকবে না। রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর একটা বড় বোলের মধ্যে সুজিটাকে ঢেলে দেব। আলাদা একটা বাটির মধ্যে নিয়েছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। এখানে আপনারা আতপ চালও দিতে পারেন, তবে গোবিন্দভোগ চালটা দিলে ভীষণ টেস্টি হয়। এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি, যেই কাপের পরিমাণ সুজি দিয়েছি সেই কাপের পরিমাণই 1 কাপ পরিমাণ দুধ। এইখানে আমি 1.5 কাপ দুধ ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপরে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। 1 কাপ পরিমাণ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ দুধের প্রয়োজন। কারণ এই যে দুধটা দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখলাম, এটা 1 ঘন্টা মতো রেখে দিলে সমস্ত দুধটাই সুজির মধ্যে টেনে নেবে। আর এইখানে গোবিন্দভোগ চালটাও জলে ভিজানো রয়েছে, এটাও নরম হয়ে যাবে। দুটোই ঢাকনা চাপা দিয়ে দেব। 1 ঘন্টা বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি দুধ দিয়েছিলাম, কতটা পাতলা ছিল। তারপর সমস্ত দুধই সুজির মধ্যে টেনে গেছে। সুজি যদি হাতের কাছে দুধ বা টক দই না থাকে, আপনারা জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, তবে দুধ দিলে ভীষণ টেস্টি হয়। চালটাকে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে সমস্ত সুজিটাকে তুলে দেব। গোবিন্দভোগ চাল, সমস্ত চালটাই দিয়ে দেব। আর দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। সুজি যেহেতু একদমই দুধটা টেনে গেছে, সেই কারণে আর 1/2 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়েছি। ভালো করে সমস্তটাই পেস্ট করে নিয়েছি। এইখানে আপনারা হাতের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে, তাহলে আতপ চাল বা চালের গুঁড়ো বা ভাতও ব্যবহার করতে পারেন। দেব স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। এখানে ছোটো চামচের 1 চা চামচ লবণ দিয়েছি, আর বড় চামচের 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এইখানে আপনারা বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা বা ইনো ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড উইস্ক নিয়েছি, তারপর ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। বেকিং পাউডারটা আগে ব্যবহার করবেন না, যখন তৈরি করবেন ঠিক তখনই ব্যবহার করে এরকমভাবে ফেটিয়ে নিয়ে সাথে সাথে তৈরি করবেন। ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি ঘন বা কতটা পাতলা রাখতে হবে। একদম থকথকে ঘনও না, আবার একদম জলের মতন পাতলাও না। দেখবেন হাতা বা চামচের পেছনে একটা মোটা লেয়ার পড়বে, ঠিক সেরকমভাবেই রাখতে হবে। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তারপর ব্রাশের সাহায্যে একটু সাদা তেল ভালো করে পুরো ফ্রাই প্যানটার গায়ে মাখিয়ে নেব। কোনো রকম তেল ব্যবহার ছাড়াই যে এত টেস্টি রেসিপি তৈরি হয়ে যায়, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। আমি বারবার বলবো, একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। যারা ডায়েট করছেন তাদের জন্যও কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি। ডুবো হাতার সাহায্যে 1 হাতা ফ্রাই প্যানের ওপরে দেওয়া মাত্রই দেখা যাচ্ছে পুরোটা কত সুন্দর একদম জালিদার হয়ে গেছে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে রাখলেই রেসিপি তৈরি হয়ে যাবে। এত চটজলদি এরকম একটা রেসিপি সত্যি, মানে যেটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে সম্পূর্ণ নাস্তাটাই একদম জালিদার হয়ে গেছে। ব্রাশে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। এটা নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। নিচের পিঠটা হয়ে গেছে, উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর কোনো রকম তেল ব্যবহার করব না। ওই যে একবার ব্রাশ দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা দিয়েই
সম্পূর্ণ রেসিপিটাই তৈরি করে ফেলবো। দেখাই যাচ্ছে যে ফ্রাই প্যানে দেওয়া মাত্রই সম্পূর্ণটা কত সুন্দর জালিদার হয়ে গেছে। ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, ব্রাশ দিয়ে একটু সাদা তেল ওপরে ব্রাশ করে নিচ্ছি। যেহেতু আমি আর কোনো রকম ব্রাশ করিনি তাওয়াতে, সেই কারণে ওপরটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছে। নিচের পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে এপিট ওপিট করে তৈরি করে নেব সমস্তগুলো। এক এক করে সমস্তগুলোই তৈরি হয়ে গেল। যেমন নরম তুলতুলে তেমন জালিদার। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। গরমের মধ্যে রোজ রোজ মশলা জাতীয় খাবার না খেয়ে সকাল বা রাত্রিরে যে কোনো সময় তৈরি করে ফেলুন সম্পূর্ণ তেল ছাড়া হেলদি রেসিপি। এই রেসিপিটার সাথে খাবার জন্য অন্য কিছু আর আলাদাভাবে তৈরি করতে হবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। অবশ্যই টক দই ব্যবহার করবেন, আর যদি টক দই হাতের কাছে না থাকে তাহলে দুধ ব্যবহার করবেন। একটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ, আর তার মধ্যে দিয়ে দেব বড় চামচের হাফ চা চামচ পরিমাণ ইস্ট। এবার চামচ দিয়ে একটু সময় নিয়ে দুধের সাথে ইস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই দুধের সাথে ভালোভাবে ইস্টটাকে আলাদাভাবে মিশিয়ে নেবেন, ময়দার মধ্যে আগে থেকে দেবেন না। একটা ডিমকে ভেঙে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ লবণ, আর দেব বড় চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। ময়দার পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ কম বেশি ব্যবহার করতে হবে। এবার ওই যে দুধের সাথে ইস্টটাকে মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটা আস্তে করে ময়দার মধ্যে দিয়ে দেব। প্রথমে কিন্তু বেশি দুধ একদমই দেবেন না, কারণ ময়দার মধ্যে ডিম দেওয়া রয়েছে, ময়দাটা মাখার সময় তখন বেশি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সবশেষে সাদা তেল। এইখানে 2 চা চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। তারপরে হাত দিয়ে বেশ ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে যেহেতু ডিম দেওয়া রয়েছে সেই কারণে একটু হাতে লেগে লেগে যাবে। একটু সময় নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু ময়দাটা ফুলবে, নাস্তাটাও এত খেতে ভালো লাগবে যেন আর সাথে কিছুই লাগবে না। সেই কারণে এই যে ময়দা মাখাটা এইটা একটু ভালোভাবে মাখতে হবে। ময়দা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো, আর যেহেতু ইস্ট দেওয়া হয়েছে সেই কারণে এত সুন্দর ফুলে উঠবে, এটা 2 ঘন্টা মতো রেখে দিলেই হবে।
2 ঘন্টা বাদে ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কিভাবে ফুলে উঠেছে। পাত্রের কত নিচে ময়দাটা মেখে রেখেছিলাম, 2 ঘন্টা বাদে ময়দাটা এত ফুলে উঠেছে পাত্রের ওপরে উঠে যাচ্ছে। এবার এটা যেহেতু একদম ফুলে ফুসফুসে হয়ে গেছে, সেই কারণে আরেকটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। এইখানে ইস্টের পরিবর্তে আপনারা বেকিং পাউডার বা ইনো ব্যবহার করতে পারেন, তবে ইস্টটা দিলে খেতে যেমন টেস্ট হবে তেমন দেখতেও ভালো লাগবে। সম্পূর্ণ ময়দাটা আবারও হাত দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার লেচি করে নিয়ে ফিরে আসছি। লেচিগুলো করে নিয়েছি, আর লেচিগুলো হবে যেমন রুটি বা পরোটা করা হয় ঠিক সেই রকম লেচি করতে হবে। এবার একটা করে লেচি হাতে নিয়ে তারপর বেশ আবারও একটু গোল করে নেব। তারপর বেলুন চাকির ওপরে রেখে একটু ময়দা ছড়িয়ে বেশ গোল করে বেলে নেব, যেন একদম পাতলা না হয়, একটু মোটা মোটাভাবে বেলে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নিচের পিঠটা কিছুক্ষণ বেলে নেওয়ার পরে উল্টে দিয়ে আবারও সুন্দরভাবে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নেব। দেখাই যাচ্ছে যে একদম রুটির মতন বড় সাইজ করা হয়নি, লুচির থেকে একটু বড় করে নিয়েছি। এইভাবেই বেলে নেওয়া হলো। এবার ধনেপাতা ওপরে বেশ ছড়িয়ে দিয়ে তারপরে বেলনিটা দিয়ে আবারও একটু বেলে নিতে হবে, তাহলেই ধনেপাতাগুলো সুন্দরভাবে লেগে যাবে। একটা বেলে নেওয়া হয়ে গেল, আর এদিকে গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এইখানে একদম 1 চামচের থেকেও কম পরিমাণ তেল দিয়ে সম্পূর্ণ তাওয়াটাকে মাখিয়ে নেব। কোনো রকম বেশি তেল ব্যবহার করবেন না। তারপর আস্তে করে বেলে নেওয়া রুটিটা তাওয়ার ওপরে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, না হলে চট করে নিচের পিঠটা পুড়ে যাবে। এটা হতে থাক, অন্যদিকে আর একটা সেমভাবে বেলে নেব। এদিকে যে তাওয়ার উপরে রুটিটা দেওয়া হয়েছিল সেটা আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখাই যাচ্ছে যে শুধুমাত্র তাওয়ায় লাগিয়ে দিয়েছিলাম তেল, আর কোনো রকম এতে তেল ব্যবহার করিনি। নিচের পিঠটা কিছুক্ষণ হবার পরে যখন দেখবেন যে রুটিটা ফুলতে শুরু করেছে, তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। বেশ এটা পাউরুটির মতন একদম গোল গোল নরম নরম হয়ে যাবে। এইভাবেই এপিঠ ওপিঠ করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ওপরে একটু তেল বা ঘি ব্রাশ করে দিতে পারেন, তবে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। এর টেস্ট লাগবে যেন ওই যে সেই গোল যে পাউরুটিগুলো হয় ঠিক সেরকম খেতে। একটা ভেজে নেওয়া হয়ে গেল, এবার তুলে নেব, আর সেমভাবে আরও একটা ভেজে দেখিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু আর কোনো রকমভাবে এই রুটিটা দেওয়ার আগে তেল ব্রাশ করিনি, ওই একবার করে নিয়েছি তাতেই হয়ে যাবে। কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আবারও ওপরের পিঠটা হওয়ার পরে উল্টে দিয়েছি। ঠিক এইভাবেই এপিঠ ওপিঠ করে কিছুটা সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি বারবার রিকোয়েস্ট করব, বাচ্চা থেকে বড় সকলের জন্য টিফিনে এই রেসিপিটা একদিনের জন্য হলেও ট্রাই করুন। একটা খেলে পরে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। বাচ্চারা তো রোজ টিফিনে এই রেসিপিটাই দেওয়ার জন্য বায়না করবে। একইভাবে সমস্তগুলোই ভেজে নিচ্ছি। একটা একটা করে সমস্তগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আজকের হেলদি রেসিপি। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, এক হাত দিয়েই ছিঁড়ে নেওয়া যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা থেকে যাবে, একদমই শক্ত হবে না। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।